প্রিয় দর্শক, মেট্রোসিন টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। দর্শক, আপনারা জানেন দেশের মধ্যে সবচেয়ে আলোচিত একটি বিষয় ব্যাংকিং খাতে লুটপাট, নজিরবিহীন দুর্নীতি। সরকার, বাংলাদেশ ব্যাংক এবং গোয়েন্দা সংস্থাগুলো স্বয়ং যেখানে জড়িত ছিল এবং বিভিন্ন গ্রুপকে সহযোগিতা করা হয়েছিল। আমাদের আজকের আলোচনার বিষয় লুটপাটের ব্যাংকিং। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সৈয়দ মাহবুবুর রহমান, ব্যাংকার ও অর্থনীতিবিদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সাবেক সভাপতি, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি। জনাব সৈয়দ মাহবুবুর রহমান, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। শুরুটা যেমন করছিলাম এবং আমাদের শিরোনাম যেটা আমরা দিয়েছি লুটপাটের ব্যাংকিং। আমরা কিন্তু ৭১ পরবর্তী সময় দেশ যখন স্বাধীন হলো ওই সময়টাতে জনশ্রুতি আছে এবং আলোচিত একটি বিষয় যে ব্যাংক ডাকাতির একটি কথা আমরা শুনি এবং সেখানে শেখ কামালের নামটি অনেকে জড়ান এবং এই নামটি বারবার আসে। আমরা এখন গত ১৫-১৬ বছরে দেখলাম যে ভিন্নভাবে ব্যাংকের টাকা নিয়ে যাওয়া, ডাকাতির একটা মহোৎসব দেখলাম আমরা ভিন্ন ফরম্যাটে। এই বিষয়টিকে আপনি কীভাবে ব্যাখ্যা করতে চান? তখন তো ব্যাংক ডাকাতি হতো, বন্দুক নিয়ে আসলেন, ব্যাংকে ঢুকলেন, ভল্ট থেকে টাকা নিয়ে গেলেন। কিন্তু এখন যেটা হয়েছে সেটা বেসিক্যালি মানি লন্ডারিং হয়েছে এবং এই টাকাটা বেসিক্যালি ব্যাংক থেকে বের করে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। ওটা কিন্তু মোস্টলি হয়েছে এবং সেটা ধরেন একটা বিশেষ কয়েকটা পার্টিকুলার বড় গ্রুপ এই কাজগুলো করেছে। এবং যেটা আপনি এখানে বললেন যে সেখানে কিন্তু সবাই কিন্তু এখানে ইনভলভ ছিল। আপনি দেশের প্রশাসনের কথা যদি বলেন, দেশের সর্বোচ্চ মহলে যিনি ছিলেন তাদের সবাই কিন্তু জানতেন কি হচ্ছে না হচ্ছে এবং এই ব্যাপারে আপনারাও তো জানতেন, আমরাও জানতাম এবং আমরা বিভিন্ন পত্রপত্রিকাও বলা হয়েছে, আপনি দেখবেন বিভিন্ন পত্রিকায় বলা হয়েছে, আমি নিজে দুই একবার বলেছি। কিন্তু এই জিনিসগুলো তখন তো ব্যাপারটা এমন লেভেলে গেছে, তখন তো হচ্ছে যারা বলছেন তারাই শত্রু হয়ে যাচ্ছেন, যারা বলছেন তারাই তখন দেশের শত্রু। তখন ওনারা ছিলেন সবচেয়ে বড় বন্ধু এবং ওনারা তো যেইভাবে যাচ্ছিল, আপনি দেখেন এখন রিসেন্ট আমরা দেখেছি যে পট পরিবর্তনের পরে 11টা ব্যাংকের আপনার পর্ষদ চেঞ্জ করা হয়েছে এবং সাথে সাথে আমরা দেখেছি যে এইসব ব্যাংকগুলো যেভাবে সাপোর্ট দেওয়া হয়েছিল সময়, যেটা এখন আমরা সবাই জানেন যে 60,000 কোটি টাকা ছাপানো হয়েছিল ওইসব ব্যাংককে সাপোর্ট করার জন্য, যেসব ব্যাংকের কোনো লিকুইডিটি ছিল না, যেসব ব্যাংক সিআরআর মেনটেন করতে পারতো না বাংলাদেশ ব্যাংকে, সেই সব ব্যাংকে সাপোর্ট দেওয়া হয়েছিল। আজকে যখন আপনি সেই সাপোর্টটা তুলে নিচ্ছেন, সাথে সাথে কিন্তু সেই সব ব্যাংকগুলো কিন্তু মানুষকে টাকা দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছে। এই পরিমাণ লুটপাট হয়েছে। যে ব্যাংকের হয়তো 50,000 কোটি টাকা ডিপোজিট, তার হয়তো 80% আপনার লোন দেওয়া হয়েছে ওই বিশেষ গ্রুপগুলোকে। তাতে করে হচ্ছে কি, এখন যখন আপনি গ্রুপগুলোর ক্ষেত্রে তো শুধু দুই একটা গ্রুপে আলোচনা সামনে আসছে, এসালাম, কিন্তু অন্য আরো গ্রুপ এসালাম এসছে, বেক্সিমকো এসছে, আরও কিছু কিছু গ্রুপ আছে যাদের হয়তো অ্যাফিলিয়েট হিসেবে অনেক সুবিধা নিয়েছে, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল, তারা কিন্তু সুবিধা নিয়েছে, হয়তো নাম হিসেবে আসছে না, কিন্তু ওরা সেখানে আছে এবং সেখানে এক একজন বিভিন্ন ব্যাংক থেকে, সরকারি ব্যাংক বিশেষ করে অনেক বেশি পেয়েছে। আপনি দেখেছেন যে রিসেন্টকালে যে আমাদের এনপিএল বেড়েছে, তার মধ্যে শুধু এসালমেরই আপনার 19,000 কোটি টাকা আপনার ক্লাসিফিকেশন হয়েছে এবং অন্যদেরও হচ্ছে। তো এই যে জিনিসগুলো আপনার স্টেট প্যাট্রোনাইজেশনের মাধ্যমে হয়েছিল এবং তার ফলে কিন্তু আজকে যেই আপনি বলছেন লুটপাটের কথা হচ্ছে, এই পরিমাণ টাকা কিন্তু ব্যাংকিং সেক্টর থেকে বেরিয়ে গেছে এবং আমরা শুনতে পাই যে যেটা গভর্নর মহোদয় বলেছেন, প্রায় $17 বিলিয়ন হ্যাভ বিন সাইফন্ড আউট। যেভাবে মানি লন্ডারিং হয়েছে, মানে ওয়াজ প্লান্ডার্ড, এটা মানে পৃথিবীর কোথাও বোধহয় এভাবে হয় নাই যেভাবে আমাদের এখানে হয়েছে। তো এটা হয় শুধুমাত্র স্টেট লেভেল প্যাট্রোনাইজেশনের জন্য। এখন ধরেন যেই কর্মকর্তারা ওই সময়টাতে দায়িত্ব পালন করেছেন, যারা এই লুটপাটের ক্ষেত্রে সহযোগিতা করেছেন, দেশের অর্থনীতিটাকে ভেঙে দিতে সহযোগিতা করেছেন, এখন অভিযোগ শোনা যাচ্ছে যে এমন কর্মকর্তারা এখনও কিন্তু বিভিন্ন ব্যাংকে বহাল তবিয়তে আছেন। এই ব্যাংকগুলোর ক্ষেত্রে রিফর্ম কতটুকু দরকার, এদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া আসলে ধরেন একটা ব্যাপার কি, ধরেন আপনারা জানেন এটা অনেক কথাবার্তা হয়েছে যে গত 16-17 বছর ধরে যে অবস্থা চলেছে, এই এত দিন ধরে কিন্তু পুরো সিস্টেমটা গট পলিউটেড এবং প্রত্যেকটা ইনস্টিটিউশন গট অ্যাবসলুটলি ডিসম্যান্টেল। আপনার ইনস্টিটিউশনের কোনো আর কিন্তু স্ট্রাকচার কিন্তু এখন নাই এবং সেখানে গভর্নেন্সের কিছুই এখানে নাই। যেভাবে আপনার স্টেট লেভেল থেকে আপনার ইনস্ট্রাকশন এসেছিল, এক্স্যাক্টলি কাজগুলো হয়েছে। এখন যেটা হয়েছে কি, আপনি তো ওভারনাইট সবাইকে ফেলে দিতে পারবেন না, আপনাকে তো এগুলো চালাতে হবে। তো সেই জন্য যেটা হয়েছে, যেমন ধরেন বোর্ড, মানে যেটা মাথার লেভেলে আপনাকে, কেন মাথা নষ্ট সবই নষ্ট হয়ে যায়, তো বোর্ড লেভেলে আপনার কিছু লোককে দেওয়া হয়েছে যারা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে এখন এসছেন,
যারা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত ছিলেন, তাদেরকে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে হয়তো নিচের লেভেলে যাবে। আপনি যেটা বলছেন এটা নিয়ে আলোচনা হচ্ছে যে ম্যানেজমেন্ট লেভেলে তো অনেকেই ছিলেন যারা তো সেই সময় ওই বোর্ডকে আরও বেশি সহায়তা করেছেন, যে সেগুলোকে সেখানে হচ্ছে না কেন। সেগুলো আমার মনে হয় আস্তে আস্তে, মাত্র 100 দিন পার হলো, এগুলো হয়তো আরও কিছু স্টেপস নেবেন। আপনারা জানেন যে 3টা কিন্তু কমিটি করা হয়েছে, টাস্কফোর্স করা হয়েছে বাংলা। যেমন ধরেন একটা করা হয়েছে আপনার কীভাবে টাকা আনা যায়, একটা হচ্ছে যে সমস্ত ব্যাঙ্কগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোর একটা রিফর্ম ওখানে আসলে দেখা, যেমন ওখানে ফরেন্সিক অডিট করা। আরেকটা হচ্ছে আপনার যে বাংলাদেশ ব্যাংকের রিস্ট্রেনথেনিং প্রোগ্রাম, বাংলাদেশ ব্যাংকের আপনি একটু বললেন যে ইস্যুসগুলো এসছে যেগুলো যেন আগে আর না ঘটে, সেই জন্য পুরো প্রসেসটা কিন্তু রিভিউ করা হবে। এবং সেই জন্য কিন্তু একটা টাস্ক ফোর্সে করা হয়েছে যেগুলো IMF ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথাবার্তা বলছে, যে এই যে বিভিন্ন কনসালটেন্সি নিচ্ছে, তার মাধ্যমে এইসব প্রসেসগুলোকে ঠিক করা হবে। টাস্ক ফোর্স কাজ শুরু করেছে, কয়েকটি বৈঠকও তারা করেছে। তারা কি আপনাদের সঙ্গে আলোচনা করছে কিনা বা কিছু কিছু ক্ষেত্রে ওনারা কাজ শুরু করেছে। ওনারা এখন সরাসরি হয়তো আমাদের সাথে এখনও বসেন, দুই একজনের সাথে বসছেন, কিন্তু বসা শুরু হয়েছে। টাস্কফোর্স প্রথমে ধরেন টাওয়ারের ব্যাপার আছে তো, তারপরে যারা আমাদেরকে ফান্ডিং করছেন তাদের কিছু চাহিদা আছে, সেগুলো সব ঠিকঠাক করে অলরেডি বসা শুরু হয়েছে এবং কাজ শুরু হয়েছে। আচ্ছা, আপনি বলছিলেন যে যেই টাকাগুলো বিদেশে পাচার হয়েছে, এই পাচার হওয়া টাকা ফেরত আনার ক্ষেত্রে সরকার কিংবা বাংলাদেশ ব্যাংকের গভর্নরও কথা বলেছেন যে তারা আশাবাদী, কিন্তু এই টাকা যদি ফেরত না আসে সেক্ষেত্রে আপনারা এই যে এখন ভঙ্গুর দশা, সেটি পরিবর্তনের ক্ষেত্রে আপনারা কি চ্যালেঞ্জের মুখে পড়বেন কিনা? যেটা আমি একটু একটা টাস্ক ফোর্স কিন্তু হয়েছে কীভাবে এগুলো কালেক্ট করা যায়, রিকভার করা যায় অলরেডি না হয়। হ্যাঁ, সেখানে ওয়ার্ল্ড ব্যাংক এবং অলরেডি কাজ শুরু হয়েছে। যারা টাকা নিয়েছে তারা তো বসে নেই, তারা তো বিভিন্নভাবে চেষ্টা করবে না দিতে হয়। একজন তো অলরেডি থ্রেটও করেছে, তাই না, যে আমাদের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে উনি কেস ফাইল করবেন, বাংলাদেশের কেস ফাইল করবেন। এখন ব্যাপারটা হচ্ছে কি, প্রথমত এইসব অ্যাসেট রিকভারি ইজ এ ভেরি লং রান। আপনি যার কথা বলছেন যিনি ট্রেড করেছেন, হ্যাঁ, এসালম, হ্যাঁ। এবং যেটা হচ্ছে কি, এটা হচ্ছে লং রান প্রসেস। আপনি কিন্তু ওভারনাইট রেখে আপনি যেটা হবে যে লোকালে যে অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেট রিকভারিতে হয়তো আপনি যত ফাস্টার আপনি অ্যাকশন নিতে পারবেন, যেগুলো আপনার ওভারসিজ চলে গেছে, বাইরে চলে গেছে, সেগুলোকে আনা ডিফিকাল্ট। কারণ এখানে সবচেয়ে বড় কাজটা হচ্ছে কি, এখানে ইউ হ্যাভ টু এস্টাবলিশ দ্য ফ্যাক্ট দ্য মানি হ্যাজ গন ফ্রম বাংলাদেশ অ্যান্ড দ্য প্রপার্টি দ্যাট হি হ্যাজ বিল্ড অর পারচেজ অর হোয়াট এভার প্রকিউর্ড, সেটাই টাকা দিয়ে হয়েছে। সো এটা একটা এটাকে এস্টাবলিশ করার ব্যাপার থাকে। এবং সেখানে ব্যাপারটা হচ্ছে যে যেই দেশে গেছে সেই দেশেরও কিন্তু একটা সাপোর্ট দরকার, কিন্তু বাইল্যাটারাল অলসো আমাদের সেই সাপোর্টটা দরকার, সে আমাদেরকে সাহায্য করবে ওই টাকাটা ফেরত আনার ব্যাপারে। এখন ধরেন যদি এই যে ডিলেতে হচ্ছে, আমাদের ব্যাঙ্কগুলো তো অলরেডি, বেশ কিছু ব্যাঙ্ক তো অলরেডি বিরাট গ্যাপ আছে, কী করবে? অলরেডি আপনি দেখেছেন যে সেন্ট্রাল ব্যাঙ্ক কিছু ডিডাকশন দিয়েছে। একটা হতে পারে যে আপনার এখন যেমন ধরেন কিছু আমরা মনিটারি সাপোর্ট দিচ্ছি অ্যাগেন্স্ট দ্য গ্যারান্টি অফ বাংলাদেশ ব্যাংক, সেটা হবে কি, হয়তো 5-6 মাস পরে এই ফরেন্সিক অডিটটা যখন হয়ে যাবে, তখন হয়ে যাওয়ার পর আপনি ওই ব্যাংকের অ্যাবসোলুট যে আর্থিক স্বাস্থ্য সম্বন্ধে আপনি জেনে যাবেন, যে এর যে কত ডিপোজিট ফেরত পাবেন না, কত লোন ফেরত পাবেন না, বা এরকম যেগুলো হয়েছে, তখন আপনার যেটা ওনারা করবেন, ওরা হয়তো দে উইল গো ফর এ মার্জার। এগুলোর হেলথ বুঝে মার্জারে যাবেন এবং যে শেয়ারগুলো বিভিন্ন গ্রুপ যারা এখন পলাতক, তাদের শেয়ারগুলো সেন্ট্রাল ব্যাংক অ্যাকোয়ার করে যেটা করবে, তারা তখন এই শেয়ারগুলোকে অফলোড করবে ইদার টু লোকাল ইনভেস্টার্স অর ইন্টারন্যাশনাল ইনভেস্টার্স। তার মাধ্যমে তারা কিছুটা টাকা হয়তো ওঠানোর চেষ্টা করবে। আপনি গত কয়েকদিন আগে দেখেছেন, যেমন ইসলাম ব্যাংক বলছে তারা 10,000 কোটি টাকা তারা রিকভার শেয়ার বিক্রি 10,000 টাকা পাবে, এবং সেটা দিয়েও একটা। তো এইভাবে এইসব ব্যাংকগুলো চিন্তা করা হচ্ছে যে একটা সার্টেন টাইম পরে হয়তো দে উইল গো ফর মার্জার্স, এবং মার্জার করার পর তার ক্যাপিটাল যেভাবে রেজ করা হতে, রিক্যাপিটালাইজ করা হতে হবে, তখন সেক্ষেত্রে বিভিন্ন অপশন হতে পারে। আপনি জানেন যে EBL যখন BCCI ছিল, ওটাকে যখন রিস্টোর করা হয়েছে, তখন কিন্তু আপনার ওই ডিপোজিটকে শেয়ার অফার করা হয়েছিল, অথবা আপনি একটা সার্টেন টাইমের মধ্যে সময় নিয়ে করবে। তো ওরকম একটা প্রসেসের মধ্যে যেতে হবে, একটা পেইনফুল প্রসেস ডেফিনেটলি। যারা বিশেষ করে ছোট ডিপোজিটার, তাদের জন্য ডেফিনেটলি পেইনফুল প্রসেস। আপনি এসালামের কথা বলছিলেন যে তিনি এই মুহূর্তে এসেও যখন তাদেরকে নিয়ে খুবই আলোচনা হচ্ছে, তিনি প্রধান উপদেষ্টাকে হুমকি দিচ্ছেন। তাদের এই যে লুটপাটের পেছনে আমরা শুরুতে যেটি বলছিলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, মন্ত্রণালয় সংশ্লিষ্ট যারা আছেন, এবং এমনকি টাকা পাচারের ক্ষেত্রে স্বয়ং প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা,
তাদের সবার নাম জড়িত। একটা রাষ্ট্রযন্ত্র যখন এই লুটপাটের সঙ্গে জড়িত থাকে, এটা কি আপনার আসলে ব্যাংকার হিসেবে আপনি এটি কিভাবে ব্যাখ্যা করতে চান? আপনাদের করণীয় কি থাকে তখন? এটা কোনো ব্যাখ্যা নেই। আপনারা কি জনগণের কথা চিন্তা করেন না? না, এটা তো কোনো ব্যাখ্যা নেই। বেসিক্যালি আপনি চিন্তা করেন, আপনার স্টেট লেভেল যদি আমি একটু বললাম প্যাট্রোনাইজেশন করে, তখন আপনি অ্যাজ এ জনগণ আপনি তো কিছু করতে পারছেন। আপনি তখন শুনছেন যে আয়নাঘরের কথা শোনা যাচ্ছে, যে আপনি তো কিছু কথাবার্তা বলছেন, আপনি গুম হয়ে যাচ্ছেন, আপনাকে কোথাও উঠিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে। কিন্তু জনগণ তো তখন জানেনি, আপনারা তো জানতেন যে কি হচ্ছে। আমরাও ধরেন এখন যেমন অনেক কিছু কিন্তু আমরা জানতাম যে হচ্ছে, কিন্তু দ্য লেভেল অফ মানি দ্যাট গট প্লান্ডার, এই সম্পর্কে হয়তো এতটা তথ্য কিন্তু আপনার কাছে ছিল না, আমার কাছে ছিল না। আজকে আপনি যে আলোচনা করছি, এই আলোচনা সম্ভব ছিল না, তাই না? তারপরও যতটুকু হয়তো আমরা জেনেছি সেটুকু সম্বন্ধে বিভিন্নখানে কথা বলেছি, কিন্তু আপনি তো একটা লেভেল বিয়ন্ড যেতে পারছেন না। কারণ এন্ড অফ দ্য ডে আপনি এই দেশে থাকছেন, আপনার পরিবার পরিজন আছে, আপনাকে সেখানে থাকতে হবে না। কিন্তু আপনি ধরেন, আমি আপনার কথা ধরে যদি বলি যে আপনি দেখছেন যে একটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে সব ক্ষেত্রে, আপনি ব্যাংক, বিমা বলেন, তারপর শেয়ার বাজার বলেন, সব ধ্বংস হয়ে যাচ্ছে। তো আপনারা চাকরি ছাড়ার ক্ষেত্রে আপনারা চিন্তা করেননি কেন? আপনি তো চিন্তা করতে পারতেন। আপনাকে আমার যদি ভুল না হয়, আপনাকে দুদক ডেকেছিল বিগত সরকারের সময়। তো এই বিষয়গুলো আসলে কিভাবে ব্যাখ্যা করতে চান? না, এগুলো আসলে কোনো ব্যাখ্যা নেই। এটা একটা রাষ্ট্র, একটা ডিফারেন্ট, একটা পুলিশ মাফিয়া স্টেটের মতো হয়ে গেছিল। তো মাফিয়া স্টেটে গেলে কী অবস্থা হয়, তখন আপনি যখন ওখানে থাকেন, আপনাকে তখন আপনাকে যদি চলতে হবে, যেহেতু আমি আপনাকে, কারণ আমার তো আর কোনো পাসপোর্ট নেই, আমাকে এই দেশে থাকতে হবে। অনেকে তো দেশের বাইরে চলে গেছেন, তারা গেছেন, ওটা তো স্কেপিস্টের রুট হলো, আমি চলে গেলাম। তাহলে আপনি যদি বলেন হ্যাঁ আপনি চলে গেলেন, তাহলে সেটা কি আপনার কি কোনো সলিউশন হলো? আপনি বলেন তাহলে আপনি দেশের জন্য কী করলেন? আমরা অ্যাটলিস্ট দেশে থেকে চেষ্টা করেছি, আমি যে ব্যাংকটাতে আছি সেই ব্যাংকটা যেন ভালোভাবে চলে, সেই ব্যাংকের বোর্ডটা যেন ভালোভাবে চলে, সেটা আমরা চেষ্টা করছি একসাথে কাজ করার জন্য। আজকে ধরুন আমি চলে গেলে আরেকজন আসতো এখানে ব্যাংকে, সে পসিবল ওটা আমার এই ব্যাংকটাকে হয়তো খারাপ জায়গায় নিয়ে যেতে পারতো। আমি অ্যাটলিস্ট এইটুকু অন্তত বলতে পারি, অন্তত যেসব জায়গায় আমি কাজ করেছি সেই সব জায়গাগুলোতে কিন্তু আমরা চেষ্টা করেছি উইথ দ্য সাপোর্ট অফ দ্য বোর্ড, সেই ব্যাংকগুলোকে একটা ভালো জায়গা রাখার চেষ্টা করেছি। আজকে যদি মিউচুয়াল ট্রাস্টের কথা বলেন, আলহামদুলিল্লাহ আমি গর্ব করে বলতে পারি এই ব্যাংকের কিন্তু অন্য ব্যাপারে নাম আসে নাই। কেন আসে? বিকজ অফ কম্বাইন্ড এফোর্ট। আমরা ট্রান্সপারেশনটাকে খুব সাপোর্ট দিয়ে করেছি, আমরা প্রমোট করেছি, গভর্নেন্সকে প্রমোট করেছি, আমাদের বোর্ড অফ ডিরেক্টরস, আমরা ম্যানেজমেন্ট, সেইটুকু তো আমরা রক্ষা করতে পেরেছি। আপনি স্বাভাবিকভাবে যেটা বললেন, আসলে আপনি আপনার ব্যাংকের কথা বলছেন, সেটা তো আসলে দুই একটা ব্যাংকের কথা বলা যেতে পারে। আমি যেটি বলছিলাম, বেশ কয়েকটা ব্যাংকের কথা বলা যেতে পারে। ব্যাংকের চেয়ারম্যানরা তো নিজে টাকা নেন না, সেটা আপনাদের মাধ্যমে, আপনারা যারা ব্যবস্থাপনা পরিচালকরা রয়েছেন, সিওরা রয়েছেন, তাদের মাধ্যমে আসলে তারা এই অপকর্মগুলো করেন। আমি আপনার কথা বলছি না, আমি ওভারঅল সবার কথা বলছি। ঠিক আছে, এই লুটপাটের বিষয়টা, এই টাকাগুলো তো বাইরে চলে গেছে। এখন এগুলো ফেরত না আসার, যদি না আসে, গ্রাহকরা যে একটা আস্থাহীনতার জায়গায় চলে গেছে, এগুলো আসলে আপনারা কিভাবে আসলে ভবিষ্যতে মোকাবেলা করবেন? একটা যেমন ধরেন লুটপাট যেটা হয়েছে মানে তো প্লান্ডার, এখন যেটা হয়েছে ক্যাশ তো বাংলাদেশে বাইরে চলে যায় নাই, যেটা হয়েছে হুন্ডি হয়েছে, তা ক্যাশটা কেউ নিয়েছে বাংলা টাকা, যেহেতু বাংলা টাকা তো আর ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স নাই, সো আপনার ক্যাশ টাকাটা কিন্তু ট্রাঙ্কে করে বা সুটকেসে করে বাইরে চলে যায় না। ওখানে যে রেমিটেন্স, যে আপনি দেখলেন যে রেমিটেন্স কিন্তু প্রভাব কমে গেছিলো। ওখানে কি দেখবেন যে ডলারের দামটা হুড় করে বাড়ছিল, ইনফর্মাল এবং ফর্মাল রেটের মাধ্যমে কিন্তু ডলারের রেট ডিফারেন্স প্রায় 8-10 টাকা বেশি হয়ে গেছিলো। তখন কি কারণটা ছিল? বিকজ ওভারসিজ, ধরেন মিডল ইস্টে, ওখানে কিন্তু ওরা ডলারটা রেখে দিত বা দিরহামটা রেখে দিত, এই টাকাটা আমি পেয়ে গেলাম, আমি বললাম পেয়ে গেছে, ওখানে ওনার যে রিসিপিয়েন্ট যারা টাকাটা সরিয়েছে তাদের কাছে ডলার চলে যেত। এখন যেটা হচ্ছে কি, এখন আমরা আস্থার জায়গাটা কী করছি, যেটা সরকারও কাজ করছে, রিফর্মের কাজ করছেন, এবং তার মাধ্যমে যে ব্যাপারটা হবে, এখন কিছুটা আস্থা কিন্তু ফিরে পাচ্ছি। যেমন বিশেষ করে যে ব্যাঙ্কগুলো হ্যাভ বিন ডুইং ওয়েল, হ্যাভ বিন ডুইং বেটার, যেসব ব্যাংকের আপনার গভর্নেন্স ভালো ছিল, সেখানে কিন্তু ডিপোজিট বাড়ছে। এবং আপনি যেমন কারেন্সি আউটসাইড ব্যাংক কিন্তু কমে যাচ্ছে, আপনার রিসেন্ট যে স্ট্যাটিস্টিক এসছে সেখানে দেখা যাচ্ছে যে কারেন্সি আউটসাইড ব্যাংক কমে কিন্তু ব্যাংকে টাকা যাচ্ছে। তো সেটা অলসো স্পিক্স অফ দ্য ফ্যাক্ট যে আস্তে আস্তে গ্রাহকদের আস্থা বাড়ছে অন দ্য ব্যাংকস। এন্ড অফ দ্য চিন্তা করতে হবে যে আপনি টাকা তো কোথাও রাখতে তো হবে, আপনি ঘরে রাখলে তো আপনি তো সেফ থাকবেন না। সো ব্যাংকগুলো যেগুলিকে ওনারা মনে করছেন গুড, বেটার, সেসব ব্যাংকের কিন্তু আপনি যে দেখেন ওদের কিন্তু, আমার যেমন ব্যাংকে এই বছর আমার টাকা বেড়েছে 5,000 crore টাকা, আমার ডিপোজিট বেড়েছে। আমার অন্য বছরে বাড়তো 2-2.5 কোটি টাকা, এই বছর অলমোস্ট ডাবল ডিপোজিট বেড়েছে। সেটা কারণটা হচ্ছে ব্যাংকের মানুষের বিশ্বাস। তো এইভাবে আর আস্তে আস্তে এটা সময় দিতে হবে,
সেটা সময় দিতে হবে এবং এই সময়ের মাধ্যমে। কিন্তু কিছু ব্যাংক যদি সেই বিশ্বাসটা ভঙ্গ করে, আপনার ব্যাংক না হয় আমি ধরে নিলাম, আমার ব্যাংক না, কিছু ব্যাংক করেছে, আপনার ব্যাংক ধরে নিলাম যে তারা বিশ্বাস রেখেছে, কিন্তু কিছু যারা বেশিরভাগ ব্যাংক যারা এই বিশ্বাসটা ভঙ্গ করেছে, তো আস্থা বিশ্বাসের উপর ভিত্তি করে তো আসলে অর্থনীতিটা দৃঢ় হয়। সেই জায়গায় ঘাটতি থাকলে আসলে দেশ কিভাবে চলবে? গ্যাসের সংকট, আপনি দেখছেন যে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছেন বেতনের জন্য, বিদ্যুতের সংকট, ব্যবসা বাণিজ্য বন্ধ, এলসি করতে পারছে না ডলার সংকটের কারণে স্থবির হয়ে রয়েছে। এলসি কিন্তু করতে পারছে, এলসি এখন ডলার সংকট নাই। এখন কিন্তু আমি বলতে পারি ম্যাক্রো সাইডে কিন্তু আমি বলবো পরিবর্তিত পরিস্থিতি। আপনি দেখেন ব্যালেন্স অফ পেমেন্ট ইমপ্রুভ করেছে, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স সারপ্লাস হয়েছে, ডলার একটা ফরেন এক্সচেঞ্জ ব্যালেন্স একটা স্টেবিলিটি পেয়েছে, এবং আপনার 120 টাকার মোটামুটি কিন্তু এখন এই হয়ে গেছে, এবং ইনফর্মাল এবং ফর্মাল রেটের মাধ্যমে কিন্তু এখন 1.5 থেকে 2 টাকা ডিফারেন্স। সো আমি বলবো ম্যাক্রো নাম্বারসটা কিন্তু ইমপ্রুভ করেছে। আমাদের কাজ করতে হবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা, যাতে করে আমরা একটা, যারা বিশেষ করে বহির্বিশ্বে বা আমরা ব্যবসা করে ইন্টারন্যাশনাল ট্রেড করতে গেলে তারা কিন্তু ল অ্যান্ড অর্ডারটা খুব এমফাসিস দেয়। আর আপনি বলছেন যে এই যে বিভিন্ন মুশকিল হয়ে গেছে কি, এতদিন ধরে মানুষ কথা বলতে পারেনি, তো এখন সবাই কথা বলতে যাচ্ছেন। এই কথা বলতে এটা কি ভালো? এটা তো ভালো কথা বলতে, এটা ভালো, কিন্তু আপনি যদি মনে করেন সব কিছু সাথে সাথে নিয়ে যাবেন তাহলে কিন্তু হয় না। আপনার সময় দিতে হবে। একটা শুনেন, 15 বছরের আবর্জনা আপনি 3 মাসে ক্লিয়ার করতে পারবেন না। এখন আপনি যদি কথায় কথা রাস্তা বন্ধ করে ফেলেন, আপনি অন্য মানুষের কিন্তু রাইটটা নষ্ট করে। আমি এখন যাচ্ছি, ধরেন আমি চ্যানেলেতে আসবো, এখন যে রাস্তা ডেমনস্ট্রেশন দেখি, আমার তো এখানে আসার রাইট আছে না, অন্য কেউ তো সেই রাইটটা রাস্তা নেমে যাওয়া। তো এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে যে মানুষের ইনকনভিনিয়েন্স ক্রিয়েট করা যাবে না, আমাকে সময় দিতে হবে। এবং আমার কাছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিটাই মনে হয় যে একটা ডিফিকাল্ট টাইম। এই সময়ের ক্ষেত্রে ধরেন একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সবাই সময় চাচ্ছে, সরকারও সময় চাচ্ছে, আপনিও চাচ্ছেন, সবাই। কিন্তু মানুষ কি সেই ধৈর্যের জায়গাটায় মানুষ কি? এটাই হচ্ছে, আমরা তো অ্যাজ এ নেশন, আমরা আজকেই দেখছি রাস্তায় কত আন্দোলন হচ্ছে, আবার আন্দোলন হচ্ছে। আসলে হচ্ছে কি, অ্যাজ এ নেশন, আমি কাউকে খারাপ করে কটাক্ষ করে বলছি না, আমিও ইমপেশেন্ট। আমরা কথায় কথার রাস্তায় নেমে যাই, কিন্তু আমরা চিন্তা করি না যে এমনি রাস্তার পরিমাণ আমাদের দেশে কম। আমাদের দেশের শহর হওয়া হচ্ছে 15-20% হওয়া হচ্ছে রাস্তা, হয়তো 5-6%। রাস্তা এমনিই কম। তারপরে এখানে যখন তখন রাস্তায় নেমে যায়, এটাকে স্বাধীনতা বলে না। আপনাকে যিনি আসছেন তাকে সময় দিতে হবে। আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি, আমার মনে হয় আমরা যদি একটু সময় দিই, এবং আমাদের গভর্নর সাহেব কিন্তু বলেছেন যে প্যানিক উইথড্রল করবেন না, আপনার যা প্রয়োজন আপনি সেটুকু নেন, 5,000 নেন, 10,000 নেন, 1 লাখ নেন, কিন্তু প্যানিক উইথড্রল করতে গেলে হবে কি, আপনি মনে করেন আমার যা আছে সব তুলে নিলে কিন্তু এটা কিন্তু উইল ক্রিয়েট লট অফ মানে ট্রিগার, মানে রেজ করবে। এখন আমার কাছে মনে হয় আমাদেরকে সবাইকে কিন্তু আমাদেরকে একটু আমাদের জায়গায় বসে একটু মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে, একটু সময় দিতে হবে। আপনি 3 মাসে আপনি আশা করতে পারেন না যে পুরো দেশের পরিস্থিতি পাল্টে যাবে। এখন তো ধরেন ব্যাংকগুলোর আপনি আগে অনেক মালিকের সাথে কাজ করেছেন, তারা কিভাবে কাজ করেছেন আপনি জানেন, বা আপনার কলিগরা কিভাবে চাপের মধ্যে কাজ করেছেন। এখন তো মালিকানা কিংবা মানে পরিচালনা পর্ষদে পরিবর্তন এসেছে, এটি আসলে কতটুকু কার্যকর হতে পারে? আবার কিছু ব্যাংকের ক্ষেত্রে কিন্তু হয়নি, এটি আসলে কিভাবে দেখেন আপনি? কিছু ব্যাংকের ক্ষেত্রে হয় না, ওই যেটা বললাম, এখন ওই যে আপনার ম্যানেজমেন্ট লেভেলের পরিবর্তন আসতে হবে। এবং যে সমস্ত ব্যাংকগুলো, যেমন ইসলামী ব্যাংকের কথা শোনা যাচ্ছে যে ইসলামী ব্যাংকের টার্নিং অ্যারাউন্ড, ওদের কিন্তু মোটামুটি, যেটা আপনার পেপারও দেখেছেন নিশ্চয়ই, যে ওরা কিন্তু যেসব স্টেপসগুলো নিয়েছে, আরও 2-1টা ব্যাংক আমি শুনেছি ওদের কিন্তু পজিশনটা ইমপ্রুভ করে গেছে। এই যে আমরা যে কিছু সাপোর্ট করেছি, ওদের পজিশনটা ইমপ্রুভ করে গেছে। আমার কাছে মনে হয় হয়তো এই যে 10-11টা ব্যাংকের মধ্যে হয়তো 3-4টা ব্যাংক হয়তো একটু সমস্যা থেকে যাবে, বাকিগুলো একটু সময়ের মাধ্যমে হয়তো বেরিয়ে আসতে পারবে। বাট ওই 3-4টা ব্যাংকও আমাদের কিন্তু অর্থ উপদেষ্টা বলে দিয়েছেন যে কোনো ব্যাংক বন্ধ হবে না। আই থিঙ্ক দ্যাট ইজ অলসো স্টেটমেন্ট ফর দ্য ডিপোজিটার, যে আপনি হয়তো টাকাটা যে ভাবছেন চলে যাবে, সেটা হয়তো হবে না, আপনি টাকাটা ফেরত পাবেন, একটু সময় নিতে হবে। কিন্তু মানুষ তো সেইটা, দেশের মানুষ সেটা তো বিশ্বাস করার ক্ষেত্রে সমস্যা। যেমন আমরা দেখতে পেলাম যে এক ব্যাংকের ব্যবস্থাপক তিনি কান্না করছেন গ্রাহককে টাকা দিতে না পেরে। আপনি ইসলামী ব্যাংকের কথা বললেন, তো এর বাইরেও কিন্তু অধিকাংশ ব্যাংকই কিন্তু রুগ্ন দশা, সবগুলো 30-40টা ব্যাংকের। এগুলো থেকে আস্থার জায়গাটা আপনারা হয়তো বলছেন, কিন্তু মানুষ তো আস্থা হারিয়ে ফেলেছে, সেটা আসলে কতটুকু সময় নেবে রিকভার করা? এটা সময় নেবে। আপনি ধরেন, শুনেন, আপনি একটা ভঙ্গুর দেশ থেকে তো কিন্তু অনেক সময় অনেক কিছু বেরিয়ে সময় লাগে, এটা ইটস এ ম্যাটার অফ টাইম। আমার কাছে মনে হয় যে এর মধ্যে কেউ নিজেই বেরিয়ে আসতে পারবে, কিছু কিছু জায়গায় সরকারের সহায়তার প্রয়োজন হবে, এই যেখানে মার্জার হবে এবং হয়তো রিক্যাপিটালেশন লাগবে, এরকম কিছু সমস্যা হবে। বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যেহেতু আমরা ম্যাক্রো এনভায়রনমেন্টটা দেখছি, প্যারামিটারসগুলো ইমপ্রুভ করছে, আমরা যদি এইভাবে রাখতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে আগামীতে একটা ভালো জায়গায় যেতেই পারবো। আপনি তো এবিবি সভাপতি ছিলেন,
ব্যাংকের মানে চেয়ারম্যান মালিক যারা আছেন তাদের একটি সংগঠন আছে, ওটা মালিকদের, ওটা স্পন্সরদের সংগঠন। এই দুটি সংগঠন মানে এই দুটি সংগঠন বিগত সরকারের সময় সংগঠনের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ রয়েছে যে তারা সরকারকে সহযোগিতা করেছে আর্থিকভাবে, লুটপাটের ক্ষেত্রে ফান্ডিং করেছে এই অপকর্মগুলো করার ক্ষেত্রে। এটা নিয়ে যদি একটু বলেন আপনাদের ভূমিকা কি ছিল? প্রথমত হচ্ছে যে তার প্রতি বছর আমরা দেখতাম যে তাকে টাকা দিচ্ছে, টুর্নামেন্ট করা, শেখ হাসিনার নামে টুর্নামেন্ট করা। এবিবি হচ্ছে অ্যাসোসিয়েশন ব্যাংক অফ বাংলা, বেসিক্যালি এটা হচ্ছে সিইওদের একটা ফোরাম। আমরা কিন্তু এখানে কিন্তু হচ্ছে আমরা ব্যাংকের বিভিন্ন প্রসেস পলিসিস নিয়ে আমরা লবি করি, কখনো কোনো সময় কোনো পলিসিগত যদি পরিবর্তন চাই বা কিছু, এটা হচ্ছে আমাদের কাজ। আমাদের কিন্তু কখনো দেখবেন না আমরা গিয়ে বলেছি যে চাঁদা দিতে হবে কিছু, এটা কিন্তু করি নাই। ব্যাব যেটা ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস, যেটা হচ্ছে স্পন্সর্স যারা প্রোগ্রাম, তারা ধরেন যেহেতু তারা মোর ক্লোজার ছিল টু দ্য পলিসি মেকার্স, টু দ্য হাইয়েস্ট লেভেলে, সুতরাং ওনারা বিভিন্ন সময় সিএসআরের কথা বলে, ওনারা বিভিন্ন সময় রিহ্যাবিলিটেশনের কথা বলে, কোনো ন্যাশনাল ডিজাস্টারের কথা বলে, ফুটবল টুর্নামেন্টের কথা বলে ওনারা নিতেন। তো যেহেতু ওটা ওখান থেকে আসতো এবং সেটা আমরা সবাই প্রত্যেকটা ব্যাংকে সেভাবে আমরা দিতাম, ভাগ করা থাকতো, সেগুলো দিতাম। এখন ধরেন আশা করছি সেই অবস্থার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা এই যে বিএবি যিনি সর্বশেষ যিনি চেয়ারম্যান ছিলেন, তাকে আমরা ছাত্র জনতার অভ্যুত্থান, এই হত্যাকাণ্ড যখন চলছিল, তাকে আমরা দেখেছি যে এই সরকারের পক্ষ নিয়ে মানে বীর দর্পে কথা বলতে দেখেছি। এখন যিনি দায়িত্ব নিয়েছেন পরিবর্তনের পরে আব্দুল্লাহ সরকার, তার কর্মকাণ্ড বা তার যে পরিষদের কর্মকাণ্ড, এগুলোকে, তার নেতৃত্বকে আপনি কিভাবে দেখছেন? ইটস টু আর্লি টু কমেন্ট অন দ্যাট। উনি মাত্র টেক ওভার করলেন, বাট ওনাকে আমি যখন ঢাকা ব্যাংকে ছিলাম আমি ওনার ডিরেক্টর দেখেছি। আই থিঙ্ক হি হ্যাজ দ্য ক্যাপাসিটি টু রান ইট ভেরি ওয়েল, এবং উনি তো অলরেডি দু একটা পত্রিকার সাক্ষাৎকারও দিয়েছেন। আর এগুলো হচ্ছে মাত্র শুরু হয়েছে, সময় বলে দিবে কে কার জায়গা থেকে কেমনটুকু করছে। আমরা তো রুগ্ন ব্যাংকগুলোর দশা নিয়ে কথা বলছিলাম। আমরা এমন প্রতিবেদন দেখতে পাচ্ছি যে কিছু ব্যাংকার আছেন তারা নিজের বেতনের টাকাটাও ব্যাংক থেকে তুলতে পারছেন না। শুনেছি, আমি জানি না, হ্যাঁ আমি শুনেছি, এটা সত্য মিথ্যা জানি না। এটা অনেক সময় ধরেন অনেক মাধ্যমে অনেক ধরনের কথাবার্তা বলা হয় যেগুলির হয়তো সত্যতাও থাকে না, সেটাও বাট আমি যতটুকু শুনেছি এমনটা হয়তো হয় নাই, বাট পত্রিকায় দেখেছি। তারল্য সংকট নিয়ে একটি কথা বারবার উঠে আসছিল। তারল্য সংকট কি আসলে আপনাদের মোটামুটি দূর হচ্ছে কিনা? তারল্য সংকটটা আসলে বেসিক্যালি যদি বলি যে ওই কয়েকটা ব্যাংকে সমস্যা আছে, যেহেতু ওদেরকে এখন আমাদেরকে কিছু লিকুইডিটি সাপোর্ট দিয়েছে। আদারওয়াইজ আমি বলবো যে ইন জেনারেল যেটা বললাম, আমাদের ব্যাংক কারেন্সি আউটসাইড ব্যাংক থেকে কিন্তু কমে গিয়ে আউটসাইড কারেন্সি কিন্তু ঢুকছে ব্যাংকগুলোতে, এবং আমি যেখানে সেন্ট্রাল ব্যাংকও প্রচুর সাপোর্ট দিচ্ছে। আমার মনে হয় ওরকম লেভেলে তারল্য সংকট কিন্তু এখন নাই যেরকমটা বলা হচ্ছিল। এখন একটা টাইটনেস তো অবশ্যই আছে, কেননা এই যে এতগুলো টাকা চলে গেছে, এই যে আপনার এনপিএলটা বেড়েছে, এই টাকা তো মার্কেট থেকে আর ফেরত আসেনি। এই টাকাগুলো তো আপনার ওই সব কাস্টমার তো টাকাটা ফেরত না দিচ্ছে, স্বাভাবিকভাবেই ব্যাঙ্কগুলো একটা চাপের মধ্যে থাকে, কারণ আমাকে টাকাটা ফেরত দিতে হবে। আমি যে টাকা ইনভেস্ট করে সেই টাকা ফেরত পাইনি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার ডিপোজিটের তো অন দ্য ডেট অফ ম্যাচুরিটি সে কেউ টাকাটা চাইতেই আসবে। সো স্বাভাবিকভাবে আমাকে আরেকখানে টাকাটা ম্যানেজ করতে হচ্ছে। ইন দ্য প্রসেসটা চাপ তো আছে, বাট বাংলাদেশ ব্যাংক আমাদের এখানে বেশ সাপোর্ট দিচ্ছে। আমরা পত্রপত্রিকা দেখছিলাম যে নতুন একটি তথ্য আসছে যে টাকা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা, নতুন টাকা ছাপানো, এটি নিয়ে আপনি এখানে বলা হচ্ছে আমার ছবি নামানো সংস্কৃতি চলছে বঙ্গভবন থেকে নামানো হয়েছে, সচিবালয় থেকে নামানো হয়েছে। আমি বলি এটা বোধহয় আমার এরিয়ার মধ্যে পড়ে না। আর দ্বিতীয়ত হচ্ছে এটা নিয়ে আমি কখনো পত্রিকায় এসছে, কিন্তু আমি সেন্ট্রাল ব্যাংক থেকে বা কোনোখানে কিন্তু এইসব শুনি না। আসলে যেটা হয়, একটা পরিবর্তনের পরে অনেক ধরনের কথা অনেকখান থেকে আসে, এর সত্যতা কিন্তু আমরা কেউ জানি না। আমরা হয়তো ওই কথা শুনেই হঠাৎ করে রিয়্যাক্ট করে ফেলি। তো আমার মনে হয় এখানে রিয়্যাক্ট করার কিছু নাই। সেন্ট্রাল ব্যাংক বা সরকার যখন যেটা মনে করবে প্রুডেন্ট, যখন যেটা মনে করবে টাইমলি ম্যানারে, সেটাই ওনারা করবে। আমাদের তো ভাই কাজ করছি। আমরা একটা জিনিস দেখতাম যে সবগুলো ব্যাংকে বঙ্গবন্ধু কর্নার নামে একটা বিষয় ছিল। আপনার ব্যাংকেও কি ছিল? এটা কোন ব্যাংকে ছিল না, কারণ এটা তো একটা ইনস্ট্রাকশন ছিল প্রত্যেক ব্যাংক করতেই হবে। এটা তো এখন পরবর্তী পরিস্থিতিতে কোন কর্নার হবে? জুলাই অভ্যুত্থান আমি জানি না, সেটা তো এখন এটা বললাম। এগুলো নিয়ে আসলে কোনো আলোচনা বোধ এখন করাটাই ঠিক না, কারণ এটা তো কোনো ভ্যালু নাই, কোনো ইয়ে নাই। এগুলি নিয়ে কেন আলোচনা করবো? আপনি বরঞ্চ আলোচনা করতে পারেন। আমি তাহলে আরেকটি প্রশ্ন করি, সেটি হচ্ছে সংস্কারের ক্ষেত্রে আমরা বারবার কথা হচ্ছে, আপনি বলছিলেন যে টাস্ক ফোর্সও করা হয়েছে। আপনারা ব্যাংকিং খাতকে একটি জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে, দৃঢ় হওয়ার ক্ষেত্রে
অন্তর্বর্তী সরকারকে আপনারা মানে শ্রেষ্ঠ মনে করেন বা উপযোগী মনে করেন, নাকি আপনি মনে করেন যে একটি রাজনৈতিক যদি সরকার আসে সেটি আপনাদের জন্য সহজ হবে আরও? শুনেন, ডেফিনেটলি যেটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টে অনেক স্ট্রং থাকে, তারা অনেক কিছু যখন সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগও বাড়তে পারে। হ্যাঁ অবশ্যই, তখন হয় কি ধরেন ওই ওদের যে অ্যাসার্টিভনেস যেভাবে করে, তখন তো তারা তলের পলিটিক্যাল ম্যান্ডেট নিয়ে এসছে, সো দে হ্যাভ পিপলস ম্যান্ডেট। তারা এখন আর অন্তর্বর্তী সরকার তো হচ্ছে এটা একটা সর্ট অফ ন্যাশনাল গভর্নমেন্টের মতো, যে এই সময় এসে আমি কিছু রিফর্ম করতে চাই, এবং সেখানে কিন্তু ওনারা কিন্তু অনেক কিছু চাইলেও করতে পারবেন না, অনেক কিছু ওটা করতে গেলে কিছু আপনার কনস্টিটিউশন বাধা দিবে, পারবেন না, সংবিধান থেকে সম্মত হবে না। সো এখন ওরা যেটা করছে, যেটা বেসিক রিকোয়ারমেন্ট সেটা করছে, যেটা প্রয়োজন হচ্ছে, যে পরিবর্তনটা করলে আমরা একটা হয় না একটা বেস ক্রিয়েট করার চেষ্টা করছেন, তার উপর ভিত্তি করে যখন যে রাজনৈতিক সরকার আসবেন তখন তার উপর কাজ করে হয়তো একটা আরও ম্যাচিওর কোনো স্টেজে নিয়ে যাবেন। আপনি রিজার্ভের এখন মানে বর্তমান যে অবস্থা, সেটি আসলে ব্যাংকিং খাতের জন্য কতটুকু উপকারী, বা কিংবা আবার দ্রব্যমূল্যের কথা জিনিসটাও সবকিছু মিলে ওভারঅল আসলে সার্বিক বিষয়টাকে এখন ধরেন যে রিজার্ভটা আছে, সেই রিজার্ভটা ধরেন প্রায় 4.5 মাসের ইম্পোর্ট কভার করে, হুইচ ইজ ফাইন। কারণ IMF-এর কথা যদি জানি, সেটা ওরা 3 মাস কভার করলে মনে হয় কমফোর্টেবল বলে। তো সেই হিসাবে রিজার্ভ ওয়াইজ আমি বলবো যে ভালো আছে, ডিসপাইট দ্য ফ্যাক্ট এখন দেখেন গভর্নমেন্ট কিন্তু কোনো আগের সরকারের কিন্তু প্রতি মাসে প্রায় $1 বিলিয়ন কিন্তু মার্কেটকে দিতে হতো টু সাপোর্ট ইম্পোর্ট পেমেন্টস বিভিন্ন ব্যাংকে, সেটা কিন্তু এখন দিতে হচ্ছে, বরং সেন্ট্রাল ব্যাংক মার্কেট থেকে কিনছে, এবং সমস্ত পেমেন্ট করার পরে কিন্তু এখন প্রায় $19 বিলিয়ন আছে। আই থিঙ্ক মোটামুটি স্টেবল আছে। আর আপনি যেটা বলছেন ইম্পোর্টের ব্যাপারে কিন্তু কোনো সমস্যা নেই, সেটাও আছে। আর রেট মোটামুটি স্টেবল। আর আপনার রেমিটেন্স আপনি যদি দেখেন, রেমিটেন্স একটা হেলদি রেমিটেন্স কিন্তু প্রায় গত 3 মাস ধরে পাচ্ছি, গত 2 মাস তো আমরা 2.4 পেয়েছি, এই মাসেও প্রায় 1.67 বিলিয়নের মতো পেয়ে গেছি। সো রেমিটেন্স ফ্লোটা মোটামুটি আছে। সো আমি বলবো যে ফরেন এক্সচেঞ্জ সাইডে, এক্সটার্নাল অ্যাকাউন্ট সাইডে মোটামুটি একটা ভালো সিচুয়েশনে আছি আর কি। আর ইন টার্মস আরেকটা প্রশ্ন ছিল আপনার, কি জানি ছিল ওটা, দ্রব্যমূল্যের বিষয়টা। দ্রব্যমূল্য, এটা ইনফ্লেশনের পেশে যেটা গভর্নর মহোদয় বলেছেন, দেখেন দ্রব্যমূল্যের ব্যাপারটা যখন অন্যান্য দেশেরও যদি আমরা হিস্ট্রি দেখি, এটা কমতে আবার 10 থেকে 12 মাস লাগে, এবং আমরা যে মেকানিজমটা শুরু করেছি ইন্টারেস্ট রেট, সেটা আপনার মাত্র 3 মাসের মতো 3-4 মাস হয়েছে আমরা এই নতুন মেকানিজমে যাচ্ছি, ইন্টারেস্ট রেট যেটা বাড়ানো হচ্ছে পলিসি রেট। তো উনি বলছেন আমাকে আরও অ্যাটলিস্ট জুন পর্যন্ত সময় যাবে, যখন হয়তো বাই দ্যাট টাইম আমরা আশা করছি ইনফ্লেশন রেটটা 6 থেকে 7% নেমে আসবে। এখানে মূল্যটা কারণ আমার ডিভ্যালুয়েশন হয়েছিল, আমাদের ডলার ডিভ্যালুয়েশন হয়েছে প্রায় 30% বেশি। এটা ইটসেলফ হয়তো 100 টাকা জিনিসটাকে 130 টাকা করে ফেলে। তো ওই জিনিসটা আসলে আমাদের একটা বিরাট একটা, আমি বলবো যে আমাদের একটা অহমিকা ছিল, ফলস ভ্যানিটি ছিল, যে আমার কারেন্সি কোনো ডিভ্যালু করে নেই। 2011 সাল থেকে 21 সাল পর্যন্ত আমাদের ডিভ্যালুয়েশন 14%। আর হোয়ারা যেখানে ইন্ডিয়াতে এটা হয়েছে প্রায় 45 থেকে 75 টাকা চলে গেছে টু এ ডলার। ওটা আসলে আমাদেরকে ওই সময়টা, প্লাস আমাদের যে ইন্টারেস্ট ফিক্স করে দিলাম এপ্রিল মাসের 2020-এ, ওটাও ছিল আরেকটা মানে আত্মাহতি দেওয়ার মতো অবস্থা আর কি, যে সব যাই করি 9% ল্যান্ডিং রেট। এই জিনিসগুলো আসলে আমাদেরকে আমাদের অর্থনীতি কোনোভাবেই সহায়ক ভূমিকা পালন করে, বরঞ্চ অর্থনীতি এটাকে সেলফ ডেমোলিশনটা হয়েছে। আপনার ব্যাংকে গ্রাহকদের ঋণ দিচ্ছে এখন? অবশ্যই দিচ্ছি। অন্য ব্যাংকগুলোর ক্ষেত্রে? অন্য ব্যাংকগুলো যাদের সক্ষম আছে সবাই দিচ্ছে, যদিও এটা ডিমান্ডটা এখন আগের মতো নাই, বিকজ ওভারঅল ইনভেস্টমেন্ট ক্লাইমেট যদি গ্লোবালি বলি বা আপনি যদি ইন্টারন্যাশনালি বলি, সব কিছু মিলিয়ে একটা চাপের মুখে আছে। আপনার গ্রাহকদের একটা অভিযোগ থাকে সুদ হার বাড়ানোর ক্ষেত্রে বিষয়টা নিয়ে। আর একটা বিষয় হচ্ছে যারা হোম লোন নেয় বা ছোট লোনগুলো নেয়, মানে একটা অভিযোগ থাকে যে আপনারা তাদেরকে বেশি প্রেশার ক্রিয়েট করেন তাদের উপরে, কিন্তু যারা এই যে হাজার হাজার কোটি টাকা লোপাট করে ফেলেছে তাদেরকে নিয়ে আমরাও এখানে স্মার্ট আলোচনা করছি, কিন্তু যেই লোকটা 5 লাখ 10 লাখ টাকা লোন নিয়েছে তার বাড়িতে গিয়ে লোকজন বসে থাকে। এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখেন? না, এটা পুরোপুরি ঠিক না। এটা হয়তো ওই পার্টিকুলার গ্রুপের কথা যে বলতে, কিন্তু আমি যদি ওভারঅল, আমি 3টা ব্যাংকে ছিলাম, প্রায় 35 ইয়ার্স প্লাস আমি ব্যাংকিং এক্সপিরিয়েন্স। আমরা কিন্তু যেখানে প্রয়োজন, যেখানে আমাকে যেভাবে, প্রত্যেকটা কাস্টমারের ক্ষেত্রে আপনি একভাবে করতে পারবেনও না। আপনাকে বিভিন্ন ধরনের, আপনি যখন স্ট্র্যাটেজি থাকতে হবে এক এক রকম। কারো আমরা বাসায় গিয়ে বসে থাকি, কারো অফিসে গিয়ে বসে থাকি,
আমরা তো কন্টিনিউ, আমরা তো কেস ফাইল করছি। কেস ফাইল করে তো আমরা ওই সমস্ত কাস্টমারদেরকে আমরা ধরেন আমরা করছি আপনার চেক ডিজাইনারের জন্য আমরা কেস ফাইল করছি, অর্থনীতি আদালতে যাচ্ছি। সো ইরেসপেক্টিভ অফ ইউর অ্যামাউন্ট আমরা কিন্তু ওই ব্যাপারটা করছি। এটা 10 লাখ টাকাই হোক বা 100 কোটি টাকাই হোক, যখন দেখছি যে বিশেষ করে কাস্টমারটা যদি উইলফুল ডিফল্টার হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকশনটা কিন্তু আরও বেশি স্ট্রঙ্গার হয়। যেখানে দেখি যে কাস্টমারের সমস্যা ছিল, গ্যাসের লাইন পায় নাই, অথবা ওনার বা নিজস্ব পার্সোনাল কোনো প্রবলেম ছিল, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অনেক চেষ্টা করি যত লিনিয়েন্ট থেকে আমরা ওই পার্টিকুলার অ্যাকাউন্টে রিকভার করতে পারি। আপনারা ছোট গ্রুপগুলো বা ছোট ঋণগুলোর ব্যাপারে আপনারা ব্যবস্থা নিতে পারেন না, কিন্তু ওই যে আমরা যেটা বলছিলাম যে এসালম বলেন বা শিকদার গ্রুপ বলেন, এই গ্রুপগুলোর ক্ষেত্রে কিন্তু যারা বিশাল বিশাল লোন নেয় তাদের ক্ষেত্রে কিন্তু সেই ওই যে কঠোর পদক্ষেপ কথা বলা, স্টেট প্যাট্রোনাইজেশন ছিল। আপনি পত্রিকায় লিখলে তো আপনি দেখেছেন, আপনার মনে আছে কিনা জানি না, এসআইএমের বিরুদ্ধে কিন্তু যখন আসলো হাইকোর্টে গেল, হাইকোর্ট ওই বললো যে এইটা পিকড আপ আফটার, এমন ডেট দিল ইলেকশনের পরে আপনি এটা আলোচনার জন্য আসেন, এটা নিয়ে আলোচনা করা যাবে না এরকম একটা মানে বলেছে আপনার ইলেকশন যে ডেটটা দিয়ে সেটা ইলেকশনের পরে। সো এইরকম যদি আপনাকে যদি স্টেট পেট্রোনাইজ করে, আপনার তো কোর্টে গেছিল, তা আপনি কী করবেন সেখানে? বাংলাদেশ ব্যাংকের বর্তমান যিনি গভর্নর রয়েছেন তিনি দায়িত্ব নেওয়ার পর বলেছেন যে দুর্নীতির বিষয়ে একটি শ্বেতপত্র তিনি প্রকাশ করবেন। তো এই বিষয়গুলো আসলে ভবিষ্যতে যারা কাজ করবে তাদের ক্ষেত্রে আসলে কতটুকু ইফেক্টিভ হবে, আপনারা সতর্ক থাকবেন কিনা? এই যে এখন আরেকটি প্রশ্ন পাশাপাশি করতে চাই যে এখন যারা সরকারের দায়িত্বে আছেন বা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, আওয়ামী লীগ তো নেই, এখন কি আগের সেই প্রেশারগুলো আপনাদের উপর আছে কিনা? প্রথমত যে হোয়াইট পেপার তো বানাচ্ছে একটা গ্রুপ, এটা বাংলাদেশ ব্যাংক, এটা আপনার দেবপ্রিয় ভট্টাচার্য উনি বোধহয় একটা হোয়াইট পেপার বানাচ্ছেন, উনি তো অলরেডি বিভিন্ন গ্রুপের সাথে কথাবার্তা বলছেন। ডেফিনেটলি হোয়াইট পেপারটা একটা সর্ট অফ লার্নিং এক্সপিরিয়েন্স হবে, সবাই জানবে। এখন এটা হচ্ছে কি, এটা এন্ড অফ দ্য ডে ডিপেন্ড করছে পরবর্তী যিনি সরকারে আসবেন তারা এটাকে কীভাবে নেন। এই সরকার তো এটাকে বের করে দিয়ে এটাকে আপনাকে একটা ডকুমেন্ট দিবে, একটা দলিল দিবে, তার উপর অ্যাকশন নেবে। আপনি একটা কথা বললেন না যে পলিটিক্যাল গভর্নমেন্ট, যে ইলেক্টেড গভর্নমেন্টের যে, তখন ইলেক্টেড গভর্নমেন্ট কিন্তু উইল বি মোর রেসপন্সিবল ফর দ্যাট, যে কীভাবে ইমপ্লিমেন্ট করবেন। আর আপনি বলছেন আরেকটা কথা যেটা বলছেন যে ইন টার্মস অফ, একটু যদি প্রশ্ন আবার করেন, একটা হচ্ছে যেটা বললেন, যেটা আমি বললাম যে এই যে হোয়াইট পেপার যেটা হচ্ছে, হোয়াইট পেপারটা ডেফিনেটলি পরবর্তী সরকার উইল পসিবলি টেক অ্যাকশন দেয়। বাট এখন যেটা হচ্ছে হোয়াইট পেপার, বলছিলাম যে মানে এখন যে সরকার আছেন, আওয়ামী লীগ তো এখন নেই, এই সরকারের দিক থেকে আপনারা কোনো চাপ বা আগে যেগুলো ছিল সেগুলো এখনো জারি আছে ওইরকম কোনো চাপ আমরা পাচ্ছি না, একদম আই এম বিং ভেরি ফ্র্যাঙ্ক। এবং আমাদের যারা কলিগ যারা আছেন বিভিন্ন ব্যাংকে, আমরা কিন্তু ওই ধরনের কোনো চাপ এখন আর পাচ্ছি না, যে কোনো লোন দেওয়ার ব্যাপারে, কোনো চাকরি দেওয়ার ব্যাপারে বা এই সমস্ত কিন্তু আমরা এখনো পাচ্ছি না। যেহেতু চাপ পাচ্ছেন না, তাহলে মানে নির্দিষ্ট একটি সীমারেখা দেওয়া কি সম্ভব কিনা, যে এতদিনের মধ্যে আমার এই সমস্যাগুলো সমাধান করতে পারবো, কিংবা আমি লোন দিতে পারবো? মানে ব্যবসায়ীর ক্ষেত্রে যারা ব্যবসায়ীরা যেটা চায় যে লোন, বা সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে লোন নেয় কিন্তু অনেক ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না বলে আমরা শুনছি, আপনি হয়তো বলছেন আপনার ব্যাংক দিচ্ছে, তো এগুলোকে আপনারা মানে কতদিন লাগতে পারে? এখন ব্যাপারটা হচ্ছে কি, লোন দেওয়ার ব্যাপারটা হচ্ছে, আমি যদি কাউকে লোন দিতে চাই আমার তো কিছু ডকুমেন্ট দরকার হবে। আপনি যদি এসে বলেন আজকে আমাকে 10 টাকা লোন নেন, আমি দিব না আপনাকে। আপনার ব্যক্তি কী করেন, আপনার ব্যাকগ্রাউন্ড কী, আপনার ব্যালেন্স শিট কী ব্যবসা করছেন, আমার পারপাস তো লোনটাকে স্টাবলিশ করতে হবে। এবং সেই পারপাস যখন স্টাবলিশ করতে পারবে তখন আমি দেখব যে সেই পারপাসের জন্য কত টাকা লাগবে। তো এগুলো করতে, এটা কিন্তু যে শুধুমাত্র ব্যাংকের দিক থেকে ডিলে তা কিন্তু হয় না। অনেক সময় কাস্টমারকে আমি ইনফরমেশন চাই, কাস্টমারের অনেক সময় ফুল ইনফরমেশন দেন না, উনি আস্তে আস্তে দিতে থাকেন, সেই জন্য ডিলে হয়। বাট অন এন অ্যাভারেজ আপনি যদি একটা কর্পোরেট লোন 2 থেকে 3 মাসের মধ্যে হয়ে যায়, কারণ প্রজেক্ট ভিজিট আছে, অনেক কিছু আছে। আর পার্সোনাল লোন এটা তো খুবই সিম্পল ব্যাপার। আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনি কি কাজ করছেন, আপনি কত বছর ধরে কাজ করছেন, এটা শুড নট বি মোর দেন 10-15 ডেজ, এবং সে বেশি লাগেও না। কিন্তু এরপরে হয় কি, আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে আপনার হোম লোন নিলে ডকুমেন্টেশন লাগে। এখন আপনি যখন এখানে রাজযোগের মধ্যে কোনো যদি প্রপার্টি কিনতে চান, আপনার রাজযোগ থেকে এনওসি লাগবে, তো ওইখানে গিয়ে ওই প্রসেসে ডিলে হতে পারে। কিন্তু আমরা চেষ্টা করি আমাদের সিদ্ধান্তটা অন দ্য বেসিস অফ ইউর ইনফরমেশন 10 থেকে 15 দিনে দিয়ে দেওয়ার জন্য। ইভেন আমি তো আমার ব্যাংকে চেষ্টা করছি এটাকে 3 দিনের মধ্যে দিয়ে দেওয়া এখানে, এবার আরও আগে দেওয়া যায় কিনা, অনলাইন করে দেবো, আপনি সব ইনফরমেশন দিবেন, আমরা বলবো যে ইউর লোন ইজ অ্যাপ্রুভ অথবা রিজেক্টেড সাবজেক্ট টু ডকুমেন্টেশন। দ্যাটস ইট। আপনি তাহলে বলতে চাচ্ছেন যে লুটপাট এখন আর হচ্ছে না, সরকার থেকে প্রেশার দিচ্ছে না, কোনোভাবে চাকরি দেওয়ার ক্ষেত্রে তদবির হচ্ছে না, এবং আপনি আশাবাদ ব্যক্ত করছেন যে এই অবস্থা থেকে আপনারা উত্তরণ করতে পারবেন। ইনশাআল্লাহ আশা তো করতেই পারি না, এবং সেই আশা নিশ্চয়ই আপনিও করছেন, আমরা সবাই করছি যে একটা ভালো সময় আমাদের সামনে আছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন লুটপাটের ব্যাংকিং নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। এখানে বিভিন্ন বিষয় এসেছে, ব্যাংক মালিকদের কথা, সরকারের কথা, কিংবা বিগত সরকারের সময় লুটপাটের যে চিত্রগুলো ছিল, ঋণ খেলাপির বিষয়গুলো আমাদের আজকের আলোচনায় উঠে এসেছে। দর্শক, মেট্রো সেম টু দ্য পয়েন্টের আজকের আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।